এবারে আমেরিকাকে বাদ দিয়ে হরমুজ খোলা ইস্যুতে ওমানের সাথে ইরানের আলোচনা চুক্তি। খুব শিগগিরই কি খুলছে হরমুজ, কি বলছে তেহরান? ইরান আমেরিকার যুদ্ধে তেল গ্যাসের তীব্র সংকটের সুযোগে কোটি কোটি ডলার কিভাবে লুটে নিচ্ছে মার্কিন তেল কোম্পানিগুলো। হত্যার শিকার একসাথে দুই পরিবারের 112 ফিলিস্তিনিকে দাফন। গাজার ইতিহাসে অন্যতম সবচেয়ে বড় গণজানাজা। এই নৃশংসতার শেষ কোথায়? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। খুব শিগগিরই আবারও খুলতে যাচ্ছে হরমুজ, এমন ইঙ্গিত দিয়েছে ইরান। তবে সাফ জানিয়ে দিয়েছে হরমুজ আবারও খোলা ইস্যুতে আমেরিকা নয়, আলোচনা ও চুক্তি হবে ওমানের সাথে। খামেনির দেশের ভয়াবহ অভিযোগ, আমেরিকা বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। কেন আমেরিকার হুমকি ধামকিকে একেবারেই পাত্তা দিচ্ছে না খামেনির দেশ? কেন আমেরিকাকে বাদ দিয়ে ওমানের সাথে আলোচনায় ইরান? সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে আমেরিকা, এমন ভয়াবহ অভিযোগ তুলেছে ইরান। একই সাথে সাফ জানিয়ে দিয়েছে হরমুজ আবারও খোলা ইস্যুতে আমেরিকা নয়, ওমানের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে তারা। খুব শিগগিরই চুক্তিতে পৌঁছানোর ইঙ্গিত ইরানের। কেন আমেরিকাকে বাদ দিয়ে ওমানের সাথে আলোচনায় ইরান? কেন আমেরিকার হুমকি ধামকিকে একেবারেই পাত্তা দিচ্ছে না খামেনির দেশ? বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে কোনোভাবেই আমেরিকা আর জায়গা পাবে না। এটা বোঝাতেই হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে ওমানের সাথে আলোচনায় ইরান। এর মধ্য দিয়ে ইরান আবারও জানিয়ে দিল, উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তার দায়িত্ব কেবল এই অঞ্চলের দেশগুলোর, বাইরের কোনো শক্তির নয়। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে আমেরিকার সাম্রাজ্যবাদের দিন শেষ। আর ওমানের সাথে হরমুজ নিয়ে ইরানের চুক্তি সেই কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার মতোই। কি আছে হরমুজ ইস্যুতে ইরান ওমান চুক্তিতে? মার্কিন গণমাধ্যম এক্সিওস জানিয়েছে, চুক্তি হলে 60 দিনের জন্য টোল দেয়া ছাড়াই বাণিজ্যিক জাহাজগুলো হরমুজ পার হওয়ার অনুমতি পাবে। পারস্য উপসাগরে প্রবেশকারী জাহাজগুলো হরমুজের উত্তরাঞ্চলের লেন ব্যবহার করে ইরানের জলসীমা দিয়ে চলাচল করবে। পারস্য উপসাগর থেকে বের হতে জ্বালানি তেল ও পণ্যবাহী জাহাজগুলো ওমানের জলসীমা ব্যবহার করবে। আর চুক্তির প্রথম 30 দিনের মধ্যে দুই পক্ষ একসাথে হরমুজ প্রণালীর নিচে থাকা সব সামুদ্রিক মাইন সরিয়ে ফেলবে। তবে 60 দিন পর কি হবে, টোল দিতে হবে কিনা তা নিয়ে পরবর্তীতে আলোচনা করবে দুই দেশ। তবে এই আলোচনার মাঝেই ইরানের ভয়াবহ অভিযোগ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন। নতুন চুক্তিতে সই করার জন্য ইরানের সামনে এবারই শেষ সুযোগ। ট্রাম্পের এমন মন্তব্য তৃতীয় বিশ্বযুদ্ধের স্ফুলিঙ্গ জ্বালিয়ে দিতে পারে বলে অভিযোগ তেহরানের। আমেরিকাকে আলোচনা থেকে ইরান বাদ দিলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, হরমুজ প্রণালী খুলে দেয়া ও যুদ্ধ বন্ধে ইরানের সাথে ফলপ্রসূ আলোচনা চলছে। খুব শিগগিরই জলপথটি খুলে যাবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। তবে যথারীতি আবারও হুমকি দেন, প্রয়োজনে ফের ইরানে সামরিক হামলা হবে। হরমুজ প্রণালী খুব শিগগিরই খুলে যাবে, না হলে ইরানে আবারও ভয়াবহ সামরিক অভিযান শুরু হবে। আমরা এরই মধ্যে তাদের উপর খুব কঠিন আঘাত হেনেছি, কিন্তু আসল কঠিন আঘাতটা এখনো বাকি। আশা করি আমাদের সেটা করতে হবে না, যদিও তারা এটা স্বীকার করতে চায় না, কিন্তু আমাদের মধ্যে খুব ভালো আলোচনা চলছে। হরমুজ নিয়ে আলোচনায় অগ্রগতির দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। 2-1 দিনের মধ্যে একটি চুক্তি হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। হরমুজ প্রণালীর মতো অচল অবস্থা সৃষ্টি হয়েছে মধ্যপ্রাচ্যের দ্বিতীয় গুরুত্বপূর্ণ জলপথ বাব আল মান্দেবেও। লোহিত সাগরে সৌদি আরবের একটি ট্যাঙ্কার জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনে থাকা ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। বাব আল মান্দেবে সৌদির ওপর সামুদ্রিক অবরোধ আরোপের পর এখন পর্যন্ত রিয়াদের 8টি জাহাজের ওপর হামলা হয়েছে। আরও 29টি তেলবাহী জাহাজের গতিপথ পাল্টে দিয়েছে হুথিরা। সঞ্জিদা ইসলাম তন্নি, বাংলাভিশন নিউজ ডেস্ক। এদিকে যুদ্ধের কারণে গোটা বিশ্বে যখন জ্বালানির অভাবে বাড়ছে হাহাকার, তখন লাভের গুড় পকেটে ভরছে আমেরিকা ও ব্রিটেনের কিছু বড় বড় তেল কোম্পানি। তেল গ্যাসের অভাবে যখন সাধারণ মানুষ হিমশিম খাচ্ছে জীবনযাত্রার খরচ মেটাতে, তখন আকাশচুম্বী দামের সুযোগে
এক্সন মোবিল, শেভরন ও শেলের মতো বহুজাতিক তেল কোম্পানিগুলোর পকেটে ভরছে বিপুল মুনাফা। যুদ্ধে নিরীহ সাধারণ মানুষের রক্তের বিনিময়ে কিভাবে পোয়াবারো হয়েছে এসব বড় বড় তেল কোম্পানি, কিভাবে তারা লুটে নিচ্ছে হাজার কোটি ডলার। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। মধ্যপ্রাচ্যের যুদ্ধ থেকে শত শত কোটি ডলারের ব্যবসা করেছে বিশ্বের বড় বড় তেল কোম্পানি। ইরান আমেরিকার সংঘাতের জেরে হরমুজ প্রণালী প্রায় বন্ধ থাকায় থমকে যায় আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ। সমুদ্রপথ অচল হলেও তেলের কেনা বেচা থেমে থাকেনি, বরং বহুগুণ বেড়ে যায় জ্বালানির দাম। পৃথিবীর এক প্রান্তে যখন যুদ্ধের আগুন জ্বলছে, ঠিক তখনই হু হু করে বাড়ছে তেল কোম্পানির উপার্জন। রেকর্ড পরিমাণ মুনাফায় ফুলে ফেঁপে ওঠে এই খাতের মোড়লদের ব্যাংক অ্যাকাউন্ট। কিন্তু সংকটময় পরিস্থিতিতেও তেলের বাজারে কেন এমন চরম উন্মাদনা? যুদ্ধের মাঝেও কিভাবে কপাল খুলে গেল তেল দানবদের? যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের বাইরে থেকে তেল সরবরাহকারী এক্সন মোবিল, শেভরন কিংবা শেলের মতো বহুজাতিক প্রতিষ্ঠানগুলো পুরোদস্তুর ফায়দা তুলে নিয়েছে। সরবরাহ সংকট থাকার কারণে বিশ্ব বাজারে আকাশচুম্বী দামে তেল বিক্রি করে রেকর্ড পরিমাণ মুনাফা নিজেদের পকেটে তোলে এসব কোম্পানি। গ্যাসোলিন ও জ্বালানি তেলের দাম লাফিয়ে লাফিয়ে বেড়ে যাওয়ায় অয়েল জায়ান্টদের আয় আগের যে কোনো সময়ের চেয়ে রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তেল পরিশোধনের বাড়তি মার্জিন আর উচ্চ মূল্য কোম্পানিগুলোকে দিয়েছে কোটি কোটি ডলারের উপচে পড়া লাভ। হরমুজ প্রণালী সহ নানা জায়গায় নৌপথে তেল সরবরাহের জটিলতার কারণে সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে সাধারণ মানুষ। যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ইউরোপ জুড়ে জ্বালানি পাম্পগুলোতে হু হু করে বাড়তে থাকে তেলের দাম। জীবনযাত্রার খরচ সামলাতে হিমশিম খেতে হয় জনসাধারণকে। যুদ্ধের চাপে বিশ্ব অর্থনীতি চরম মন্দার মুখোমুখি হলেও তেল খাতে দেখা গেছে অবিশ্বাস্য রকম বাণিজ্যিক সাফল্য। এমন পরিস্থিতিতে রাজনৈতিক অঙ্গনেও ছড়িয়ে পড়ে ক্ষোভের আঁচ। জ্বালানি বাজারের সাম্প্রতিক টালমাটাল পরিস্থিতিতেও তেল দানবদের ব্যাপক মুনাফা লাভের জেরে সাধারণ মানুষের মনে তৈরি হয়েছে নানা প্রশ্ন আর অসন্তোষ। কিছু বিশ্লেষক ও সংশ্লিষ্ট খাতের অনেকে মনে করেন, বিশ্বজুড়ে তেলের বিকল্প শক্তির ব্যবহার ঠেকিয়ে রাখতে তৎপর বড় বড় জ্বালানি প্রতিষ্ঠানগুলো। নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পর্দার আড়ালে নানা রকম সুদূর প্রসারী চাল চালছে বিগ অয়েল বা বহুজাতিক তেল কোম্পানিগুলো। সেই সাথে ভূরাজনৈতিক অস্থিরতার মাধ্যমে কৃত্রিম সরবরাহ সংকট তৈরি করে জ্বালানি তেলের দাম দ্বিগুণ করে ফেলে এসব বড় প্রতিষ্ঠান। মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে তেল কোম্পানিগুলোর মুনাফা বাড়লেও মারাত্মক বেকায়দায় রয়েছে আমেরিকা। সরবরাহ স্বাভাবিক রাখতে গিয়ে মার্কিন সরকার তাদের নিজস্ব জরুরি তেলের মজুদ থেকে কোটি কোটি ব্যারেল তেল বাজারে ছাড়তে বাধ্য হয়েছে। ফলে দেশটির কৌশলগত তেলের পরিমাণ কমে গিয়ে 4 দশকের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বাইরে থেকে যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক বাজারের নিয়ন্ত্রক মনে হয়, কিন্তু বাস্তবে জ্বালানি নিরাপত্তা টিকিয়ে রাখা তাদের জন্য দিন দিন হয়ে উঠছে আরও কঠিন। হাফিজুল ইসলাম, বাংলাভিশন। এক মুহূর্তে দুটি পরিবারের শতাধিক মানুষকে বুঝে শুনে হত্যাকে বর্বরতার কোন মানদণ্ডে ফেলা যায়? আর লাশগুলো উদ্ধার করে স্বাভাবিক দাফন ও কবরের জন্য যদি অপেক্ষা করতে হয় প্রায় 3 বছর। চলতি সপ্তাহে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের এমনই এক ঘটনা নাড়িয়ে দিয়েছে বিশ্ব বিবেককে, যেই নৃশংসতম কাণ্ডের হোতা ইসরায়েলি বাহিনী। বিভীষিকাময় এই হত্যাকাণ্ড কিভাবে, কোথায় হয়েছে, বিস্তারিত থাকছে মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। দীর্ঘদিন দেখতে দেখতে অনেকের কাছে ইদানিং গা শোয়া হয়ে গেছে ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যার এই উন্মাদনা। নিয়মিত মানবতার বুলি শোনানো পশ্চিমারা তো বটেই, বিশ্ব মুসলিম সম্প্রদায়ের চোখের সামনে এই নির্মমতা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। দিন, সপ্তাহ, মাস পেরিয়ে বছরের পর বছর ধরে চলছে ইতিহাসের বীভৎসতম হত্যাযজ্ঞ। দেরিতে হলেও আবার বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে গাজায় ইসরায়েলের বর্বরতার সদ্য উদ্ঘাটিত নজির। চরম মর্মান্তিক যে ঘটনা শুনে, দৃশ্য দেখে হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, অজান্তেই ভিজেছে চোখের কোণ। দৃশ্যটি গাজা সিটির ফিলিস্তিনের পতাকায় ঢাকা থরে থরে সাজানো খাটিয়ার দীর্ঘ সারি, যা একেবারেই রূপক নয়, প্রতিবাদী কর্মসূচির দৃশ্যও নয়। বাস্তবিক অর্থেই হতভাগ্য শতাধিক মানুষের দেহাবশেষের আনুষ্ঠানিক কবরের আগে জানাজার দৃশ্য, যারা নিহত হয়েছেন একই দিনে একই ঘটনাস্থলে। এখানেই শেষ নয়, জানাজা আর কবরের স্বাভাবিক প্রক্রিয়ার জন্যও অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ প্রায় 1000 দিন।
আবু শরিয়া এবং আল হাসাইনা পরিবারের সদস্যদের দাফনের সুযোগে স্বস্তি মিললেও শোকের ছায়া নেমেছে পরিবার দুটির বেঁচে থাকা সদস্যদের জীবনে। আজ একটি শোকার্ত দিন। গণহত্যার ৩ বছর পর এই মুহূর্তটি পুরনো ক্ষতকে আবারও জাগিয়ে তুলেছে। এটি আমাদের সন্তান, নারী ও পুত্রদের জীবনে শোক ফিরিয়ে এনেছে। সান্ত্বনা এতটুকুই যে আমাদের বিশ্বাস আল্লাহর কাছে তারা শহীদের মর্যাদা পাবে। 2023 সালের 22 নভেম্বর গাজার সাবরা এলাকার একটি আবাসিক ব্লকে ভয়াবহ বিমান হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী, যেখানে বাস করতেন আবু শরিয়া ও আল হাসাইনা পরিবারের শত শত সদস্য। ওই দিন প্রথমে হামলা হয় ফাতি আবু শরিয়ার বাড়িতে। এতে ব্যাপক হতাহতের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়লে বহু মানুষ আশ্রয় নেন ফিলিস্তিনের সাবেক মন্ত্রী মুফিদ আল হাসাইনার বাড়িতে। ওই দিনের বিভীষিকা থেকে বেঁচে ফেরা এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, প্রায় 200 আত্মীয় ওই বাড়িকে নিরাপদ ভেবে আশ্রয় নিয়েছিলেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। সেই বাড়িতেও বিমান হামলা হলে সাবেক মন্ত্রী সহ সবাই নিহত হন। ভবনটি পুরোপুরি ধসে পড়লে বেশিরভাগ মরদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে। ঠান্ডা মাথায় হত্যা করা হয় 3 শতাধিক মানুষকে, যার মধ্যে ছিল 44টি শিশু, 37 জন নারী আর 10 জনের বেশি প্রতিবন্ধী ব্যক্তি। আজ আমরা এমন এক জানাজা করছি যা ইতিহাসে এবং ফিলিস্তিনি আন্দোলনের ইতিহাসে নজিরবিহীন। আমরা সেই সব পচে যাওয়া মৃতদেহের কথা বলছি যা ফিলিস্তিনের সিভিল ডিফেন্সের কর্মীরা অত্যন্ত কঠিন ও হৃদয়বিদারক পরিস্থিতির মধ্য দিয়ে উদ্ধার করেছে। দিনের শেষে আমরা 8,000-এর বেশি মৃতদেহের কথা বলছি যা এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। দীর্ঘ প্রায় 32 মাস পর 14 জুলাই সীমিত সরঞ্জাম নিয়ে সাবরা এলাকার ওই আবাসিক ব্লকে উদ্ধার অভিযানে নামে ফিলিস্তিনের সিভিল ডিফেন্স কর্মীরা। অভিযানটি ছিল অত্যন্ত জটিল, কারণ হামলা পরবর্তী বিস্ফোরণের তীব্রতায় ছিন্ন ভিন্ন হয়ে ছড়িয়ে পড়েছিল ফিলিস্তিনিদের শরীরগুলো। 1 আগস্ট পর্যন্ত টানা 17 দিনের অভিযানে 12 জনের মরদেহ শনাক্ত করতে সফল হন উদ্ধারকর্মীরা। গাজা ভূখণ্ডের চারপাশ ঘিরে আরব রাষ্ট্রগুলো থাকলেও অসহায় ফিলিস্তিনিদের মৃত্যু চিৎকার আর অনাহারে ধুঁকে ধুঁকে মরার কষ্ট হয়তো তাদের চোখে পড়েনি। কথিত পশ্চিমা সুরক্ষার ছাতার ছায়াতলে থাকায় হয়তো ফিলিস্তিনি শিশুদের ছিন্ন ভিন্ন দেহ দেখেও বিবেককে নাড়া দেয়নি। এখনও অনেকটা দায়সারা বিবৃতিতেই সীমাবদ্ধ প্রতাপশালী আরব নেতাদের ক্ষমতার বাহাদুরি। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এবারে জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ ঘিরে নতুন ষড়যন্ত্রের উদ্বেগ ছড়িয়ে পড়েছে। মুসলিমদের পবিত্র এই ধর্মীয় স্থান দখলের পায়তারা চালাচ্ছে ইসরায়েল, এমন অভিযোগ এনে সতর্কতা জানিয়েছে জর্ডান। এই অবস্থায় আরব ও মুসলিম বিশ্বের শীর্ষ কূটনীতিকদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছে দেশটি। বিশ্লেষকরা বলছেন, আল-আকসাকে কেন্দ্র করে নতুন কোনো পদক্ষেপ শুধু ফিলিস্তিন, ইসরায়েল বা মধ্যপ্রাচ্যের সংকট নয়, বরং এটি গোটা মুসলিম বিশ্বে সংঘাত ছড়িয়ে পড়ার প্রেক্ষাপট তৈরি করতে পারে। হিজল জোবাইরের ডেস্ক রিপোর্ট। মুসলিমদের অন্যতম পবিত্র স্থান আল আকসা মসজিদ ঘিরে বিস্ফোরক পরিস্থিতি তৈরি হয়েছে। জেরুজালেমে মুসলিমদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ধর্মীয় স্থাপনা ইসরায়েলের দখলে চলে যাওয়ার ঘোর আশঙ্কা তৈরি হয়েছে বলে সতর্ক করেছে জর্ডান। পরিস্থিতিকে অত্যন্ত স্পর্শকাতর উল্লেখ করে দেশটি আরব লীগভুক্ত রাষ্ট্রগুলোর পাশাপাশি তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে জরুরি বৈঠক আহ্বান করেছে। আল আকসায় কোনো ধরনের হস্তক্ষেপ হলে তার প্রতিক্রিয়া শুধু জেরুজালেম বা ফিলিস্তিনেই সীমাবদ্ধ থাকবে না, বরং তা গোটা মুসলিম বিশ্ব জুড়ে নতুন উত্তেজনার জন্ম দেবে বলে সতর্ক করেছে আম্মান। জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি জানিয়েছেন, জেরুজালেম এখন এমন এক অবস্থায় পৌঁছেছে যেখানে সামান্য একটি উস্কানিও বড় ধরনের ধর্মীয় সংঘাতে রূপ নিতে পারে। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, এই উদ্বেগের অন্যতম কারণ গত 23 জুলাইয়ের এক ঘটনা। সেদিন পূর্বের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরের নেতৃত্বে ধর্মীয় ডানপন্থী ও বসতি স্থাপনকারী সহ 2000-এর বেশি ইসরায়েলি আল আকসা প্রাঙ্গণে প্রবেশ করে। সেখানে তারা ইহুদি রীতিতে প্রার্থনা ও বিভিন্ন ধর্মীয় আচার পালন করে। জর্ডানের কর্মকর্তাদের মতে, আধুনিক ইতিহাসে আল আকসার বিদ্যমান ব্যবস্থার ওপর এটি ছিল সবচেয়ে গুরুতর চ্যালেঞ্জগুলোর একটি। তাদের অভিযোগ, এমন ঘটনা শুধু প্রচলিত নিয়ম লঙ্ঘনই নয়, বরং ভবিষ্যতে আল আকসা দখলে নেয়ার ইঙ্গিতও বহন করছে।
আল আকসা কমপ্লেক্স, যা ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট নামে পরিচিত, বহু দশক ধরে একটি বিশেষ ধর্মীয় সমঝোতার আওতায় পরিচালিত হয়ে আসছে। 1967 সালের যুদ্ধের পর থেকে কার্যকর এই স্ট্যাটাস কো অনুযায়ী মুসলিমরা সেখানে নামাজ আদায় করতে পারেন, কিন্তু ইহুদিরা প্রকাশ্যে প্রার্থনার অনুমতি নেই। একই সঙ্গে পবিত্র এই স্থানের ধর্মীয় তত্ত্বাবধান ঐতিহাসিকভাবে জর্ডানের হাশেমি রাজপরিবারের হাতে রয়েছে, যা পরবর্তীতে ইসরায়েল জর্ডান শান্তি চুক্তিতেও স্বীকৃতি পায়। জর্ডান বলছে এই ব্যবস্থাকে দুর্বল করার যে কোনো পদক্ষেপ বহু বছরের কূটনৈতিক ভারসাম্য ভেঙে দিতে পারে। উদ্বেগ আরও বাড়িয়েছে আল আকসা সংলগ্ন এলাকায় ইহুদিদের বিশেষ পুলিশ ইউনিট গঠনে উদ্যোগের খবর। সেপ্টেম্বরে ইহুদিদের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসবকে সামনে রেখে উগ্র ডানপন্থী গোষ্ঠীগুলোর তৎপরতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে জর্ডান। আল আকসাকে কেন্দ্র করে অতীতেও বড় ধরনের সহিংসতার নজির রয়েছে। 2000 সালে তৎকালীন ইসরায়েলি নেতা এরিয়াল শ্যারনের আল আক্কাস প্রাঙ্গণ সফরের পর দ্বিতীয় ইন্তিফাদা শুরু হয়েছিল। 4 বছরের বেশি সময় ধরে চলা সেই সংঘাতে হাজারো মানুষ প্রাণ হারায় এবং পুরো অঞ্চল দীর্ঘ অস্থিরতার মধ্যে পড়ে। সেই অভিজ্ঞতাই বর্তমান পরিস্থিতি নিয়ে জর্ডানের উদ্বেগকে আরও বাড়িয়ে তুলেছে। তবে জর্ডানের দুশ্চিন্তা শুধু আল আকসা ঘিরেই সীমাবদ্ধ নয়। দেশটি পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্ভাব্য ব্যাপক বাস্তুচ্যুতির আশঙ্কাও করছে। জর্ডান জানিয়েছে, ফিলিস্তিনিদের জোরপূর্বক নিজ ভূমি থেকে সরিয়ে তাদের ভূখণ্ডে ঠেলে দেওয়ার যে কোনো চেষ্টা হবে একটি রেড লাইন। পানি বণ্টন, গাজা যুদ্ধ এবং পশ্চিম তীরে ইসরায়েলি কর্মকাণ্ডকে ঘিরে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন চলছেই। এরই মাঝে আল আকসা মসজিদ ঘিরে সৃষ্ট সংকট মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি এবং আঞ্চলিক নিরাপত্তাকে বড় আকারে অস্থিতিশীল করতে পারে বলে গভীর সতর্কতা জানাচ্ছেন পর্যবেক্ষকরা। শুধু তাই নয়, গোটা বিশ্বের মুসলিম জনগোষ্ঠী এতে ক্ষুব্ধ হয়ে উঠবে। সব মিলিয়ে পরিস্থিতি চলে যেতে পারে নিয়ন্ত্রণের বাইরে। হিজল জুবায়ের, বাংলা ভিশন। ইউক্রেনের কিয়েভ ও আশেপাশের এলাকায় রুশ মিসাইল ও ড্রোন হামলায় নিহত হয়েছে 17 জন, আহত অন্তত 44 জন। মঙ্গলবার মধ্যরাতের এই হামলায় ইউক্রেনের বেসামরিক গুদামঘর, আবাসিক ভবন ও একটি রেলওয়ে স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। জবাবে রাশিয়ার টুলা শহরের একটি বড় ইলেকট্রনিক্স, গৃহস্থালী পণ্যের গুদামে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতে কিয়েভকে লক্ষ্য করে ভয়াবহ হাইপারসনিক ও ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। পাশাপাশি ফাস্তিভ অঞ্চলের রেলওয়ে স্টেশন ও বেসামরিক স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে তারা। কিয়েভের বেসামরিক স্থাপনা, আবাসিক ভবন ও গুদাম ঘরগুলো ছিল রুশ হামলার প্রধান লক্ষ্য। জবাবে রাশিয়ার টুলা শহরের একটি বড় ইলেকট্রনিক্স, গৃহস্থালী পণ্যের গুদামে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রাশিয়ার 115টি ড্রোনের মধ্যে 58টি সফলভাবে ভূপাতিত করা হলেও কোনো মিসাইলই ভূপাতিত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে দেশটির বিমান বাহিনী। রাশিয়া ইচ্ছাকৃতভাবে বেসামরিক মানুষ ও অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে দাবি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। মা তো মাই, সে সমুদ্রের হোক কিংবা সমুদ্রের গভীরে বসবাস করা কোনো প্রাণী। নিজের সন্তানের মারা যাওয়া মেনে নেওয়া তার পক্ষেও অসম্ভব। তাই তো সন্তান আর বেঁচে নেই জেনেও তাকে ছেড়ে যেতে পারেননি এই মা ডলফিন। একদিন নয়, দুদিন নয়, টানা 6 দিন ধরে মৃত সন্তানকে নিজের শরীরে ভাসিয়ে রেখে পালন করেছে সন্তানহারা শোক। কখনো মাথা দিয়ে ঠেলে, কখনো পিঠে তুলে, আবার কখনো বুকের কাছে আগলে রেখেছে নিথর ছোট্ট দেহটিকে। এমন হৃদয় বিদারক দৃশ্যই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতেই আবেগে ভেসে বেড়াচ্ছে পুরো বিশ্ব। নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। নীল সমুদ্রের বিস্তীর্ণ জলরাশিতে আদরের ডলফিন শাবকের দেহ বয়ে বেড়াচ্ছে মা। ধীরে ধীরে সন্তানের দেহটি পরম মমতায় শরীরের উপর পানিতে ভাসিয়ে সন্তান হারানোর বেদনায় ভেসে বেড়াচ্ছে মা ডলফিন। নেট দুনিয়ায় এক অবলা নিরীহ প্রাণীর এমন গভীর ভালোবাসায় মুগ্ধ বিশ্বের কোটি কোটি মানুষ। ঘটনাটি ক্যামেরাবন্দি করা হয়েছে পশ্চিম অস্ট্রেলিয়ার উপকূলে ভারত মহাসাগরে। অস্ট্রেলিয়ার সামুদ্রিক গবেষণা ও সংরক্ষণ সংস্থা ড্রোন দিয়ে সাগরে নজরদারির সময় ধারণ করে এই বিরল দৃশ্য। গবেষকদের দেয়া নাম অনুযায়ী মা ডলফিনটির নাম ফ্র্যাগল, আর মৃত বাচ্চাটির বয়স ছিল মাত্র 2 সপ্তাহ। শীত শুরু হওয়ার আগে শেষ প্রজনন মৌসুমে জন্ম শিশু ডলফিনটির।
নেট দুনিয়ায় ভাইরাল ভিডিওটিতে দেখা যায় মারা যাওয়া ডলফিন বাচ্চার প্রাণহীন দেহটি বারবার গভীর জলে তলিয়ে যেতে চাইছে, আর সাগরের এই অশান্ত ঢেউয়ের সাথে নিজের কাছে মৃত সন্তানটিকে আগলে রাখছে ফ্রেগল। প্রতিবার বাচ্চাটিকে মাথা দিয়ে ঠেলে কখনো নিজের পিঠের উপর নিয়ে ছুটে চলছেন সাগরের বুকে, যেন এখনো বিশ্বাস করতে পারছেন না তার সন্তান আর কখনো শ্বাস নেবে না। মায়ের পাশে দাপিয়ে বেড়াবে সাগরের নীল জলরাশিতে। অবাক করা বিষয় হলো তার এই বেদনার সুখে তার পাশে ছিল আরো 14টি ডলফিন। গবেষকদের ধারণা তার দলের বাকি ডলফিনগুলো হয়তো তাকে সঙ্গ দিচ্ছিল, অথবা নিজেদের সামাজিক বন্ধনের অংশ হিসেবেই তার পাশে ছিল। যদিও প্রাণীদের অনুভূতি ও আবেগ সম্পর্কে নিশ্চিত করে বলা কঠিন, তবুও এই দৃশ্য প্রশ্ন তুলেছে, প্রাণীরাও কি মানুষের মতো শোক অনুভব করে? গবেষকদের কাছে ফ্র্যাগল কোনো নতুন ডলফিন নয়। অনেক বছর ধরে ওই অঞ্চলের ডলফিনদের উপর নজর রাখছে তারা। এর আগেও মা ডলফিনটি 4টি বাচ্চাকে হারিয়েছে। এবার 5ম সন্তানের মৃত্যুর পর একই অসহায়ত্ব মাতৃত্বের ছবি দেখা গেল। দীর্ঘ 6 দিন ধরে মৃত সন্তানকে ছেড়ে না যাওয়ার ঘটনাটি গবেষকের কাছেও অত্যন্ত বিরল ও আবেগঘন বলে বিবেচিত হয়েছে। বিজ্ঞানীদের মতে সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে মৃত সন্তান বা আহত সঙ্গী বহন করার এই আচরণকে বলা হয় এপিম্যালেটিক আচরণ। এটি সহানুভূতি, সামাজিক বন্ধন, মাতৃত্বের প্রবল টান কিংবা সহজাত প্রবৃত্তির ফল হতে পারে। এমন ঘটনা এই প্রথম নয়। 2018 সালে যুক্তরাষ্ট্র ও কানাডা উপকূলে তাহেলেকুয়া নামে একটি মা অর্কা তার মৃত সন্তানকে টানা 17 দিন ধরে বহন করেছিল। সেই ঘটনাও বিশ্বজুড়ে প্রাণীদের মধ্যে থাকা ভালোবাসার বন্ধনকে ফুটিয়ে তুলেছিল। নাইম আহমেদ, বাংলা ভিশন নিউজ ডেস্ক। স্পেনের সেউতায় অভিবাসন প্রত্যাশীরা খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছেন। অনেক অভিবাসী ঘন্টার পর ঘন্টা সাঁতরে বা দুর্গম পথ পাড়ি দিয়েও নিরাপদ আশ্রয় কিংবা পর্যাপ্ত খাবার পানি পাননি। স্থানীয় অধিকার কর্মীদের অনেকে জানিয়েছেন, খাদ্য, পানি ও চরম ক্লান্তির মধ্যে দিয়ে এসব মানুষকে স্বেচ্ছায় মরক্কোয় ফিরে যেতে বাধ্য করায় এক ধরনের কৌশল নেওয়া হয়েছে। তবে এই ধরনের কৌশল গ্রহণ স্পেন সরকারের জন্য ভুল সিদ্ধান্ত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত মীর ফাজলি রাব্বির টাস্ক রিপোর্টে। এক টুকরো রুটি নিয়ে এভাবেই কারাকারি করছেন স্পেনের সেউতায় আশ্রয় নেওয়া অভিবাসন প্রত্যাশীরা। আফ্রিকার উত্তর উপকূলে অবস্থিত স্পেনের এই ছোট স্বায়ত্তশাসিত অঞ্চলটি এখন ইউরোপে অভিবাসন সংকটের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। গত 30 জুলাই থেকে অভিবাসীদের এই ঢল শুরু হয়। প্রায় 60,000 অভিবাসী সেউতায় প্রবেশের পর ইউরোপের বিভিন্ন দেশে উদ্বেগ ছড়িয়ে পড়ে। ইতোমধ্যে বেশিরভাগ মানুষ ফিরে গেলেও যারা রয়ে গেছেন তারা চরম মানবিক সংকটের মুখোমুখি হয়েছেন। স্থানীয় অভিবাসী কেন্দ্রগুলোর ধারণ ক্ষমতা সম্পূর্ণ শেষ হয়ে যাওয়ায় অনেকে সৈকতে বা খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছেন। সীমান্ত থেকে ফিরে আসা অনেক অভিবাসী জানিয়েছেন, ঘণ্টার পর ঘণ্টা সাঁতরে বা দুর্গম পথ পাড়ি দিয়েও তারা নিরাপদ আশ্রয় কিংবা পর্যাপ্ত খাবার পাননি। এই বিশৃঙ্খল পরিস্থিতিতে সমুদ্রের উত্তাল ঢেউ পাড়ি দিতে গিয়ে বহু মানুষের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী স্থল ও সমুদ্রপথে সীমান্ত অতিক্রমের চেষ্টায় 72 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে কেউ সমুদ্রে ডুবে মারা গেছেন, আবার কেউ ঢেউ প্রতিরোধক বাঁধ ও সীমান্ত বেড়া টপকে ওঠার চেষ্টা করতে গিয়ে পদদলিত হয়ে প্রাণ হারিয়েছেন। পরিস্থিতি সামাল দিতে সেউতার একটি সামরিক স্থাপনাকে লাশ রাখার জন্য অস্থায়ী মর্গ হিসেবে ব্যবহার করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এমন সংকট মোকাবেলায় সমন্বিত উদ্যোগই একমাত্র কার্যকর সমাধান। দ্রুত স্বাভাবিক অবস্থায় ফেরাটা জরুরি। সেজন্য নিয়মকানুনের সঠিক প্রয়োগ প্রয়োজন। এটা মানবিকতা বা সংহতির প্রশ্ন নয়, এটা হলো আইন প্রয়োগ করা যা মানবিক মর্যাদাকে সম্মান করে। আমরা বিশ্বাস করি এই মানুষদের প্রতি মনোযোগ দেওয়ার জন্য সরকারের যথেষ্ট অভিজ্ঞতা এবং ক্ষমতা রয়েছে। স্থানীয় অধিকার কর্মীদের অনেকে জানিয়েছেন, খাদ্য, পানি ও চরম ক্লান্তির মধ্য দিয়ে এসব মানুষকে স্বেচ্ছায় মরক্কোয় ফিরে যেতে বাধ্য করার এক ধরনের কৌশল নেওয়া হয়েছে। তবে এই ধরনের কৌশল গ্রহণ স্পেন সরকারের জন্য ভুল সিদ্ধান্ত বলে মনে করছেন এই বিশ্লেষক। কর্তৃপক্ষকে এখনই এমন জায়গা তৈরি করতে হবে যেখানে মানবিক সহায়তা প্রদান করা যায়।
এ ব্যাপারে তারা ধীর গতিতে কাজ করছে। যদি তারা ভেবে থাকে যে খারাপ জীবনযাত্রার কারণে অভিবাসীরা মরক্কোতে ফিরে যাবে, তাহলে আমরা মনে করি এটি একটি ভুল সিদ্ধান্ত, যা স্প্যানিশ ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। অভিবাসীদের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের অনেক দেশের তুলনায় স্পেন বেশি উদারনীতি অনুসরণ করে। দেশটি বৈধ কাগজপত্র না থাকা 5 লাখের বেশি মানুষের জন্য বৈধ বসবাসের অনুমতি দেওয়ার একটি কর্মসূচি চালু করেছে। মেলিলা ও সেউতা মরক্কো থেকে ইউরোপে প্রবেশের অন্যতম প্রধান পথ হিসেবে পরিচিত। ফলে সেউতা সংকট এখন শুধু স্পেনের নয়, গোটা ইউরোপের অভিবাসন নীতির জন্য বড় পরীক্ষায় পরিণত হয়েছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।